হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে এলাম আইএলটিএস লিসনিং এর দ্বিতীয় পর্বটি। তো প্রথম পর্বটি যারা দেখেন নাই তারা ভিডিওটি দেখে নিতে পারেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখেন, বইটি হলো কেমব্রিজের 14 নম্বর বই, যেটা হলো একাডেমিক আইএলটিএস এর 14 বুক। এটা থেকে আমরা গত ক্লাসে আইএলটিএস লিসনিং এর টেস্ট 1 এর সেকশন 1 এবং সেকশন 2 সলিউশন করেছি এবং আমি বিস্তারিত আলোচনা করেছি ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। এবং আজকে আমরা সেকশন 3 এবং সেকশন 4 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এমসিকিউ এবং উইদাউট ক্লুজ সামারি আমরা সলিউশন করব। তো চলেন শুরু করা যাক। এখানে কি আছে আমরা প্রথমে দেখে নিই। আমরা অবশ্যই প্রথমে হেডলাইনটা পড়ে নিব। তো আমরা অডিও, মনে করেন আমাদের অডিও অথবা যেই অংশটা থাকবে, যে কথাগুলো বলবে অথবা প্রশ্ন থাকবে, তার সাথে আমরা পরিচিত হতে পারবো। সিটিজ বিল্ড বাই দ্য সি, মানে শহরগুলো তৈরি করা হয় কোথায়? সাগরের পাশে। সাগরের পাশে তৈরি করা হয় মানে উপকূল এরিয়াতে আর কি তৈরি করা হয়। তো আমরা অডিওতে যা যা শুনবো তার আগে আমরা একটু আইডিয়া নিয়ে নিই এখান থেকে। কার্লা এন্ড রব ওয়ার সারপ্রাইজড টু লার্ন দ্যাট কোস্টাল সিটিজ, মানে কোস্টাল সিটি সম্পর্কে একটা তথ্য এই দুইজন ব্যক্তি শুনে কি হয়েছে, তারা অবাক হয়েছে। এখানে কিন্তু তিনটাই এমসিকিউ একটা টেকনিক আছে, যারা আমরা আইএলটিএস করতেছি তারা আমরা সবাই জানি যে আইএলটিএস এর এমসিকিউ সেকশন 2 তে থাকুক আর 3 2 যেখানেই থাকুক না কেন, 4 এ থাকুক, আমরা কি করব? আমরা জানি যে এ বি সি ডি যতটাই থাকে আমাদের সবগুলো নিয়ে কথা বলে, এইটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। তো আমরা সবগুলোই কথা বলে নিয়ে তার মানে তো সবগুলো আনসার হবে না, এই জন্য আমরা কনফিউশনে পড়ে যাই। প্রশ্ন আমাদের দেখতে হবে, প্রশ্নটা কি? কার্লা এবং রব এই দুইজনই কথা বলবে, এখানে একটা ডায়লগ সিস্টেমে অডিওটা চলবে। তো সারপ্রাইজ লেখা, এই দুইজন একমত হবে কি নিয়ে? একটা জিনিস নিয়ে সারপ্রাইজ হয়েছে তারা দুইজনই। এখানে কিন্তু তিনটা জিনিস নিয়ে কথা বলবে। তোমরা কি করব? শুধু টুকটাক আমরা একটা হালকা আইডিয়া নিব কোথা থেকে, অপশনগুলো থেকে। অপশনগুলো আমরা পড়বো না পুরোপুরি, কারণ পুরোপুরি পড়লে আমাদের কনফিউশনে চলে যাবে। তো আমরা কি পড়বো? কন্টেইন নিয়ারলি ওয়ার্ল্ডস পপুলেশন হাফ আমরা পড়তে পারি। এখানে যেহেতু ছোট ছোট, মোটামুটি এত বড় না বা এত ছোট না, মাঝারি সাইজের অপশনগুলো, তাই মোটামুটি আমাদেরকে সবগুলো পড়তে হচ্ছে। অনেকটা দেখবেন এখান থেকে শুরু হয়ে অনেক লম্বা একটা অপশন থাকে, তো এগুলো আমরা পুরোপুরি পড়বো না, আমরা শুধু কিওয়ার্ড দেখাবো। ইনক্লুড মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটিজ আর গ্রোয়িং টুয়াইস এজ ফাস্ট এজ আদার সিটিজ। আমরা চেষ্টা করবো সব শব্দের অর্থ যেন আমাদের জানা থাকে। না জানলে সমস্যা নাই, তবে এরকম মনে করেন এখানে এই শব্দের অর্থটা আমরা জানি না, মনে করেন একটা এই শব্দের অর্থটা আমরা জানি না, তো আমরা কি করব? এখানে এটা লিখে রাখবো, যাতে পরে আমাদের এই শব্দের অর্থটা আর অজানা না থেকে যায়। অ্যাকর্ডিং টু রব, মানে রব একজন মানুষ, উনি একজন ছেলে, ওই ছেলের কথা বলবে যখন, উনার মতে বা ওর মতে কি হয়, বিল্ডিং কোস্টাল সিটিজ নিয়ার টু রিভার্স, মানে নদীর পাশে যে বিল্ডিং গুলা তৈরি করা হচ্ছে বা শহরগুলা, এইগুলা কি হতে পারে এইগুলার কারণে? অ্যাকর্ডিং টু রব, রবের মতে, মে ব্রিং পলিউশন টু সিটিজ, মানে দূষণ চলে আসবে, শহরে দূষণ চলে আসবে বা দূষণ নিয়ে আসবে। মে রিডিউস মানে কমানো, দ্য ল্যান্ড অ্যাভেইলেবল ফর এগ্রিকালচার, মানে কৃষি খাতের জন্য যে জমিগুলো এগুলো কমে যাবে যদি উপকূল এলাকায় বা নদীর পাশে কি হয়, বিল্ডিং তৈরি হয় বা শহর তৈরি হয়। মে মিন দ্য কান্ট্রি সাইড ইজ স্পয়েলড বাই ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মাধ্যমে কান্ট্রি সাইডের যে সাইড মানে পাশে, কান্ট্রি মানে দেশ বা শহর, দেশের পাশে বা যে উপকূল এলাকা ওইগুলাতে কি হবে, ওইগুলাতে ইন্ডাস্ট্রি তৈরি হলে ইন্ডাস্ট্রির মাধ্যমে শেষ হয়ে যাবে এই এলাকাগুলো, এটাই বোঝাচ্ছে। তো উনার মতে কি কি হবে এটা আমরা বের করব। এটা কিন্তু এখানে কিন্তু কার্লাও কথা বলবে, কার্লাও কিছু একটা মতামত দিতে পারে, কিন্তু আমরা ফোকাস করব কোথায়? আমরা রবের ওইখানে ফোকাস করব। ওকে, হোয়াট মিস্টেক ওয়াজ মেড হোয়েন বিল্ডিং। আমরা এতগুলো কিছু পড়বো না, কারণ প্রশ্ন পুরোপুরি কিন্তু পড়ে না, পড়লেও আমাদের প্রশ্ন জানার দরকার নেই, শুধু আমরা প্রশ্ন থেকে আইডিয়া নিব প্রশ্নটা কি বলতে চাচ্ছে। প্রশ্নতে বলছে মায়ামি 1950, তো মায়ামি 1950 কি একটা মিস্টেক হয়েছিল ওই ওয়াটার ড্রেনেজ নিয়ে, শুধু এরকমই আমাদের পড়লে বা জানলে হবে। দেয়ার ওয়ার নট এনাফ অফ দেম, দেয়ার ওয়ার নট এনাফ অফ দেম, যথেষ্ট পরিমাণ ছিল না। দে ওয়ার মেড অফ আনসুটেবল ম্যাটেরিয়ালস, মানে আনসুটেবল ম্যাটেরিয়ালস মানে বেমানান কোন একটা উপাদান দিয়ে তৈরি হয়েছিল। দে ডিড নট অ্যালাউ ফর দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তনের জন্য তারা কি একটা ইফেক্ট ছিল, প্রভাব, ওইটা তারা কি করে নাই, অ্যালাউ করে নাই। ওকে, হোয়াট ডু রব এন্ড কার্লা থিঙ্ক, মানে এইখানে কিন্তু দুজনের ভয়েস আসবে, ওরা কথা বলবে দুজনেই, তারপরে দুজনেই একমত হবে বা চিন্তা করবে একটা জিনিস নিয়ে। ওই জিনিসটা কি? দ্যাট দ্য অথরিটিজ, মানে অথরিটি ইন মায়ামি শুড ডু ইমিডিয়েটলি। এখানে একটা কথা আছে, এখানে একটা ট্রিক আছে, দেখেন একটা লিখছে ইমিডিয়েটলি, প্রশ্নে হয়তো বলতে পারে এখন করা উচিত, পরে করা উচিত বা সবসময় করা উচিত, এই কথাগুলো কিন্তু বলে বলে আমাদেরকে একটু পেস লাগাবে। তো পেস থেকে বাঁচতে হলে আমাদের ফোকাস রাখতে হবে কোথায়? এই যে ইমিডিয়েটলি শব্দটা যখন বলবে, ইমিডিয়েটলি নাও বলতে পারে, অন্য কিছু দিয়ে একটা বলতে পারে, আমরা তো জানি না, আমরা অডিও শুনলে একটু আইডিয়া পাবো। ওকে, এখন আমাদের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডু দে এগ্রি শুড বি দ্য প্রায়োরিটি ফর ইন্টারন্যাশনাল অ্যাকশন।
ইন্টারন্যাশনাল অ্যাকশনের জন্য তাদের প্রায়োরিটি কি হওয়া উচিত বা তাদের কি নিয়ে এগ্রি করা উচিত, এইগুলা লিখছে যে গ্রেটার কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস, মোর শেয়ারিং অফ ইনফরমেশন, বেশি বেশি ইনফরমেশন শেয়ার করতে হবে, এগ্রিমেন্ট অন শেয়ার্ড পলিসিস, শেয়ার্ড পলিসি নিয়ে তাদের একটা চুক্তি হবে, এগ্রিমেন্ট হবে, এইগুলা তাদের কি করতে হবে, তারা কোনটাতে বেশি প্রায়োরিটি দিবে এইটা আমরা বের করবো। আর এইটাতে অপশনস গুলো কি ছিল, হোয়াট ডু রব এন্ড কার্লা থিঙ্ক দ্য অথরিটিস ম্যামি ইমিডিয়েটলি টেক মেজার্স টু রিস্টোর ইকোসিস্টেম, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা, এটাকে তারা কি করবে, রিস্টোর করবে, পুনরায় আবার ফিরিয়ে আনবে, এগুলার জন্য তারা মেজার্স বা পদক্ষেপ গ্রহণ করবে। এটা দুজনেই কি করে তারা চিন্তা করে অথরিটিদের, আমি ওইখানে ইমিডিয়েটলি করা দরকার কোনটা, পে ফর এ নিউ, পে মানে টাকা প্রদান করা, ডলার দেওয়া, এটা বোঝাচ্ছে। নিউ ফ্লাড প্রিভেনশন সিস্টেম মানে নতুন যেটা বন্যার জন্য একটা প্রিভেনশন সিস্টেম, ওইটা বানাতে হলে, গড়ে তুলতে হলে কি করতে হবে, টাকা দিতে হবে। স্টপ ডিসপোজিং অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু দ্য ওশান, মানে মহাসাগরের মধ্যে যে বর্জ্য পদার্থ গুলো এগুলো না ফালানো, এই জন্য এটা থামাতে হবে, তাদের ইমিডিয়েটলি করতে হবে কোনটা, এইটা আমরা বের করবো। তো চলেন এখন শুরু করি, আমি এখন কথা বলা বন্ধ করে দিচ্ছি, এখন অডিও প্লে হবে আর আমরা সলিউশন করব। Okay, so what I'd like you to do now is to talk to your partner about your presentations on urban planning. You should have done most of the reading now, so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. Okay, Rob, I'm glad we chose quite a specific topic. Cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea. But apparently this can be a problem. Why? Well, as the city expands, agriculture and industry tend to spread further inland along the rivers. And so agriculture moves even further inland up the river. That's not necessarily a problem, except it means more and more pollutants are discharged into the rivers. So these are brought downstream to the cities? Right. Did you read that article about Miami on the east coast of the USA? No. Well, apparently back in the 1950s, they built channels to drain away the water in case of flooding. Sounds sensible? Yeah, they spent quite a lot of money on them, but what they didn't take into account was global warming. So they built the drainage channels too close to sea level, and now sea levels are rising, they're more or less useless. If there's a lot of rain, the water can't run away. There's nowhere for it to go. The whole design was faulty. So what are the authorities doing about it now? I don't know. I did read that they're aiming to stop disposing of wastewater into the ocean over the next 10 years. But that won't help with flood prevention now, will it? No, really, they just need to find the money for something to replace the drainage channels in order to protect against flooding now. But in the long term, they need to consider the whole ecosystem. Right. Really though, coastal cities can't deal with their problems on their own, can they? I mean, they've got to start acting together at an international level instead of just doing their own thing. Absolutely. The thing is, everyone knows what the problems are, and environmentalists have a pretty good idea of what we should be doing about them, so they should be able to work together to some extent. But it's going to be a long time before countries come to a decision on what principles they're prepared to abide by. Yeah, if they ever do. তো দেখলেন আমি এখন সলিউশন করলাম, অডিও এতক্ষণ চলছিল। তো আমরা এখন একটু বুঝে নেই যে আনসার কোনটা কি কি হয়েছে এবং কেন আমি এইগুলা দিলাম, সঠিক কেন হলো। 21 নম্বর কি দিছি আমরা, বি দিছি। বি কি দিছি, ইনক্লুড মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটিজ। এখানে কিন্তু এই যে প্রথম অপশন, আমি দেখেন এটা কথা বলছে, যখন আমি এখানে আমার পেন্সিলটা ছিল আমি দাগ দিছি তারপরে কেটে দিছি কেন, কন্টেইন নিয়ারলি হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। কোথায়, কোস্টাল সিটিজে। ওই কথাটা কে বলছে, রব বলছে। তারপরে কার্লা কি বলছে, নো বলে এটা ডিনাই করে দিছে যে ওইটা এখন থেকে না, ওইটা অনেক আগে থেকেই ছিল। কিন্তু এই কথা দুজনে বলছে ঠিকই, আবার একমত দ্বিমত হয়েছে, এইটা আমাদের বিষয় না। বিষয় আমাদের এই জিনিস নিয়ে ওরা সারপ্রাইজ ছিল না। কিন্তু এইটা এই যে এই কথাটা ইনক্লুড মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটিজ, এই কথা নিয়ে ওরা দুজনে কিন্তু সারপ্রাইজ হয়েছে যে আমি আগেও এই কথা জানতাম না। কার্লা বলছে, তারপরে রব বলছে মি টু, মানে আমিও। মানে কোনো জিনিসটা না জানা বা নতুন জানা, তখন কিন্তু এই জিনিসটা অবাক হওয়া, নতুন একটা তথ্য জানতে পারলো, অবাক হলো। এই জন্য আমাদের আনসারটা বি হয়েছে। সি সম্পর্কে তেমন একটা ধারণা আমাদের স্পষ্ট ছিল না।
ওকে 22 নাম্বারটা কি অ্যাকর্ডিং টু রব, মানে রবের মতে কি ছিল, বিল্ডিং কোস্টাল সিটিজ নিয়ার টু রিভার্স। এইগুলা কি হয়েছে এখন দেখেন আমি বুঝাই। প্রথমে ওরা কিন্তু এগ্রিকালচার নিয়ে বলছে, কিছু কিছু কথা এগ্রিকালচার নিয়ে বলছে, তারপরে এগ্রিকালচারের কারণে কি কি হতে পারে দেশের ভিতরে বা কান্ট্রি সাইডে এইগুলা বলছে, কিন্তু মেইনলি তারা ফোকাস কোথায় ছিল, ফোকাস ছিল এগ্রিকালচারের কারণে কি হতে পারে কান্ট্রি সাইডে বা উপকূলীয় যে এলাকা ওইগুলোতে পলিউশন বেড়ে যেতে পারে। পলিউশন বেড়ে কি হবে, যে মে ব্রিং পলিউশন টু দ্য সিটিজ, উপকূলীয় এলাকায় যদি আমাদের এই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হয় বা কোনো কার্যক্রম হওয়ার ফলে কি হবে, ওই পলিউশন গুলা কিন্তু নদীর মাধ্যমে কিন্তু শহরের ভিতরেই ঢুকবে। তো এই কথাটাই কিন্তু রব অডিওতে বলছিল। তো এই জন্য আমরা এইটার আনসার দিছি, আর সি নিয়ে তেমন একটা কিছু বলে নাই, এই জন্য আমরা সিটার আনসার দেইনি। ওকে 23 নাম্বারটা হোয়াট মিস্টেক, এটা কিন্তু শর্টকাটে ওরা মায়ামি 1950 নিয়ে বলে দিছে যে হ্যাভ ইউ লিসেন অর রেড অ্যাবাউট দ্য আর্টিকেল মায়ামি 1950, 1950 সালের মায়ামির আর্টিকেলটা পড়েছে কিনা কার্লাকে জিজ্ঞেস করছে রব। তখন কি উত্তর ছিল, দেয়ার ওয়ার নট এনাফ অফ দেম, দেয়ার ওয়ার মেড অফ আনসুইটেবল ম্যাটেরিয়ালস, দে ডিড নট অ্যালাউড ফর দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এইটা কেন দিলাম, ওইখানে আমি এখানে দেখেন তাড়াহুড়া করে লিখছি যে গ্লোবাল ওয়ার্মিং একটা কথা বলেছিল যে দে ডিডন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, এই কথা বলছে। অ্যাকাউন্ট অফ মানে আমলে নেওয়া বোঝায়, অ্যালাউ মানে অনুমতি দেওয়া বোঝায়। অনুমতি দেয় নাই কিসের জন্য, এই যে প্রভাব ক্লাইমেট চেঞ্জের প্রভাবের জন্য অনুমতি দেয় নাই। তো এখানে কি লিখছে, ক্লাইমেট চেঞ্জের উল্টো করে প্যারাফ্রেজ করে কি বলছে, সিনোনিম আকারে গ্লোবাল ওয়ার্মিং বলছে অডিওতে, এই জন্য আমরা এটা আনসার দিছি। আর দে ডিডন্ট অ্যালাউ এর জায়গায় দে ডিডন্ট অ্যাকাউন্ট লিখছে, মানে আমলে নাই তারা এই জিনিসটা, এই জন্য আমাদের এইটা আনসার হয়েছে। 23-এর আনসার হলো সি। ওকে 24-এর আনসার মোটামুটি ইজিলি ধরা গেছে, কিভাবে দেখি। হোয়াট ডু রব এন্ড কার্লা থিঙ্ক দ্যাট দ্য অথরিটিজ ইন মায়ামি শুড ডু ইমিডিয়েটলি, এখানে ইমিডিয়েটলি কে তারা নাও বলে সম্বোধন করছে, নাও মানে তাৎক্ষণিকভাবে ইমিডিয়েটলি, আর নাও মানে এখনই। এখানে দেখেন লং টার্ম বলে আমি একটা জিনিস লিখছি, লং টার্মের জন্য তারা ইকোসিস্টেমকে রিস্টোর করতে পারবে। লং টার্মের অনেক ধীরে 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 তারা 5-10 বছর, 10 বছর কিন্তু একটা শব্দ উল্লেখ করেছে। তো 10 বছরের মধ্যে তারা কি করবে, ধীরে ধীরে লং টার্ম মানে এখানে 10 ইয়ার্স বুঝাইছে, 10 ইয়ার্সে তারা বিভিন্ন ধরনের স্টেপ নিবে, রিস্টোর করবে ইকোসিস্টেমকে। কিন্তু এটা ইমিডিয়েটলি না, কিন্তু আমাদের বলছে ইমিডিয়েটলি আমরা কি করতে পারি। তো এখন নাও দিয়ে আবার তারা একটা জিনিস বলছিল, মানি তারা কি করতে পারে, মানি দিতে পারে। মানি মানে কি, টাকা বা ডলার। এখানে কিন্তু পে একটা জিনিস আছে কিসের জন্য, ফ্লাডের জন্য। তো ফ্লাড মানি পে এইরকম একটা জিনিস আমরা পাইছি, এই জন্য আমরা আনসারটা বি দিছি। এমসিকিউর আনসার গুলা ধরা কিন্তু একদম সহজ, কিভাবে সিনোনিম আকারে কিন্তু আমরা মার্ক করে করে আমরা ধরতে পারি আনসার গুলা। সি কেন হলো না, সি নিয়ে তেমন একটা কিছু বলে নাই ওরা, এই জন্য আমরা সি দেইনি। Okay, last question. What do they agree should be the priority of for international action? আন্তর্জাতিক একটা অ্যাকশন সম্পর্কে তারা কোন বিষয়ে প্রায়োরিটি থাকা দরকার, এটা নিয়ে তারা একটা কোন বিষয়ে দুজনে এগ্রি করছে। দে মানে এখানে রব এবং কার্লাকে বুঝিয়েছে। তো গ্রেটার কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস, কোঅর্ডিনেশন মানে কি, সমন্বয় করা বা একসাথে কাজ করা। তো সমন্বয় করা, একসাথে কাজ করাকে আমরা কি বলছে অডিওতে, টুগেদার বলছে, তাদেরকে একসাথে কাজ করতে হবে। তো ইংলিশে কি বলছে এখানে, টুগেদার বলছে। আমরা প্রশ্নে কি পাইছি, গ্রেটার কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কাজ করা বা কার্যক্রম, আর কোঅর্ডিনেশন মানে একসাথে, ইংলিশে লিখছে এখানে টুগেদার, অডিওতে বলছে। মোর শেয়ারিং অফ ইনফরমেশন, এখানে এরকম কিছু বলে নাই। এগ্রিমেন্ট অফ শেয়ার পলিসিস, এরকমও কিছু বলে নাই। তোমাদের এই জন্য 25 এর আনসার হয়েছে এ। এখন চলেন আমরা এখানে চলে যাই। তো আমরা এখানে দেখেন 26 থেকে 30-এর মধ্যে কি আছে, এইটা মোটামুটি কম্পারেটিভলি আমাদের সোজা হয়, ইজি হয় এই জিনিসগুলা ধরা, এত কঠিন হয় না। দেখেন ইউজ ভিজুয়ালস, ভিজুয়াল মানে কি, যে জিনিসটা দেখা যায়। কিপ ইট শর্ট মানে আমরা ছোট রাখবো বা খুবই কম সময়ের মধ্যে রাখবো, এইটা বুঝেছি। ইনভলভ আদার স্টুডেন্টস, ইনভলভ মানে জড়িত করা, আদার স্টুডেন্টস মানে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে এখানে জড়িত করতে হবে। চেক দ্য ইনফরমেশন ইট ইজ অ্যাকুরেট, মানে ইনফরমেশনটা আমাদেরকে চেক করতে হবে এটা সঠিক কিনা। প্রোভাইড এ হ্যান্ড আউট, মানে লিফলেটের মতো, যে বিভিন্ন ধরনের লিফলেট আমরা পাই না যে কোনো জায়গায় গেলে, স্কুলের কলেজের বাইরে থাকলে ওই এরকম আর কি লিফলেট আকারে একটা জিনিস দেওয়া হয়, তো ওইখানে আমরা ইউজ করব। ফোকাস অন ওয়ান এক্সাম্পল, একটা এক্সাম্পল বা একটা উদাহরণে আমাদেরকে ফোকাস করতে হবে। অনলাইন রিসার্চ, আমাদের বিভিন্ন অনলাইনে রিসার্চ করে আমরা গবেষণা করে আমরা যেটা পাবো ওইটা আমরা লিখবো। তোমরা এইগুলো হালকা একটা আইডিয়া নিলাম, পড়ে ফেললাম। আমাদের তো 30 সেকেন্ডের মতো সময় দেওয়া হয়, তো ওই সময়ের মধ্যে আমরা এইটা পড়ে ফেলবো। তো আমরা এখন একটু কোয়েশ্চেন গুলো দেখে ফেলি। কোয়েশ্চেন গুলো আসলে দেখা লাগে না, কারণ এই টাইপের কোয়েশ্চেন যেটা ডিরেক্টলি আমাদের আনসারে অডিওতে বলে দেয়, যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে উচ্চারণ করবে, তখন আমরা বুঝে নিব যে এখানে অ্যান্সারটা হবে বা এখানে এখন অডিও চলতেছে। তারপরে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস, পাস্ট মিস্টেকস, ফিউচার রিস্কস, ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশনস, এগুলা আমাদের উচ্চারণ করলেই বুঝে যাবো যে এখানে আমাদের আনসারগুলা এখন চলতেছে অডিওটা। তো এখন আমি অডিওটা চালু করতেছি আর এখন সলিউশন করবো আমরা।
So, I think we've probably got enough for our presentation. It's only 15 minutes. Okay, so I suppose we'll begin with some general historical background about why coastal cities were established. But we don't want to spend too long on that. The other students will already know a bit about it. It's all to do with communications and so on. Yes. We should mention some geographical factors, things like wetlands and river estuaries and coastal erosion and so on. We could have some maps of different cities with these features marked. On a handout, you mean? Or some slides everyone can see? Yeah, that'd be better. It'd be good to go into past mistakes in a bit more detail. Did you read that case study of the problems there were in New Orleans with flooding a few years ago? Yes, we could use that as the basis for that part of the talk. I don't think the other students will have read it, but they'll remember hearing about the flooding at the time. Okay. So that's probably enough background. So then we'll go on to talk about what action's been taken to deal with the problems of coastal cities. Okay. What else do we need to talk about? Maybe something on future risks, looking more at the long term if populations continue to grow? Yeah, we'll need to do a bit of work there. I haven't got much information. Have you? No, we'll need to look at some websites. Shouldn't take too long. Okay. And I think we should end by talking about international implications. Maybe we could ask people in the audience. We've got people from quite a lot of different places. That'd be interesting if we have time, yes. So now... তো যেমনটা দেখতে পেলেন আমি সলিউশন করে ফেললাম। তুলনামূলক এটা একটু ইজি ছিল, যদিও একটু কিওয়ার্ডস গুলো বেশি ইউজ করেছে বা প্যারাফ্রেজ বেশি করেছে, এই জন্য অনেকেরই ধরতে সমস্যা হবে। যাদের একটু প্রবলেম হবে তারা একটু আবার অডিওটা শুনবেন, শুনে ভালো করে শুনে তারপরে দেখবেন, একটু সলিউশন করার চেষ্টা করবেন, সহজ হয়ে যাবে। তো এখানে দেখেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি বলছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের আনসার আমরা দিছি বি। বি কি লেখা ছিল? কিপ ইট শর্ট। তো এখানে অডিওতে রব বলছিল যে আমরা ওইটা বেশি লম্বা করতে পারবো না, উই ক্যানট মেক ইট টু লং। অলরেডি অনেক স্টুডেন্টরা এই সম্পর্কে জানে। যে জিনিস সম্পর্কে আমরা জানি সবাই, ওই সম্পর্কে তো আমাদের বেশি বকবক করে লাভ নাই, বেশি তথ্য দিয়ে লাভ হবে না। এই জন্য উনি ওটা বলছে কি আমরা বেশি লম্বা করতে পারবো না। ডিরেক্টলি কিন্তু শর্ট বললেই তো আমরা এইটা আনসার দিয়ে দিব, এটা জানি। এই জন্য একটু প্যারাফ্রেজ করছে, মানে আমরা লম্বা করতে পারবো না এটা বলছেন। লম্বা না করা আমার এইটা ছোট করা, শর্ট করা, এই জন্য এইটা আমাদের আনসার হয়েছে। ওকে, আমরা 27 নম্বরে চলে যাই। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস কি দিছি আমরা? এ দিছি, ইউজ ভিজুয়ালস। এখানে আমি দুইটা জিনিস ইউজ করছি, যারা ম্যাপ যেটা দেখা যায়, আর এখানে দিচ্ছে তারা কিছু কিছু ম্যাপ আমরা ইউজ করব যেটা মানুষ দেখতে পারে। তো দেখতে পারে, দেখা ইংলিশ কি আমি একটু বলছি, ভিজুয়ালস মানে জিনিসগুলো দেখা যায়। এখন যেমন আপনারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা একটা ভিজুয়াল, তো এই জন্য দেখাকে আমরা কি বলছি, সিনোনিম আকারে, ভিজুয়ালের সিনোনিম আকারে ধরছি এবং এটা আমাদের আনসার দিয়ে দিছি। 27 নম্বর আনসার হলো জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস। কিছু কিছু কি করবে তারা, ম্যাপ আকারে কিছু কিছু ছবি তারা অ্যাড করবে যেগুলো মানুষ, ছাত্ররা দেখতে পারবে। তো এই জন্য ইউজ ভিজুয়ালস হবে এটার আনসার। ওকে, তো 28 নাম্বার হবে এফ, পাস্ট মিস্টেকস এর আনসার হবে এফ, ফোকাস অন ওয়ান এক্সাম্পল। তো এখানে কি লিখছে, আমরা এই একটা টকের জন্য এই বেসিসকে আমরা ধরে নিব, বেসিস অর্থ ভিত্তি, আর এখানে ফোকাস অন ওয়ান এক্সাম্পল। একটা কথা বলার জন্য টক বা একটা নির্দিষ্ট একটা পার্টের জন্য তারা একটা বেসিসকে ধরে নিবে, ভিত্তিকে ধরে নিবে, আর এখানে ভিত্তি আর এক্সাম্পলকে সিনোনিম আকারে ধরছে। এই জন্য আমাদের পাস্ট মিস্টেকস 28 এর আনসার হয়েছে এফ। এফ নাম্বারটা কি? ফোকাস অন ওয়ান এক্সাম্পল, মানে একটা উদাহরণকে তারা ধরে নিবে। আর এখানে বলছে, কার্লা বলছিল উই কুড ইউজ দ্যাট ওয়ান বেসিস অফ ফর দ্য টক। তো আমরা পুরো কথাটার জন্য, পুরো বক্তব্যটার জন্য আমরা কি করতে পারি, এই একটা জিনিসকে বেসিস হিসেবে ধরতে পারি। কোনটা? ফিউচার পাস্ট মিস্টেকস কে আমরা বেসিস হিসেবে ধরতে পারি। এখানে লেখছে ফোকাস অন ওয়ান এক্সাম্পল, এই জন্য 28 নম্বরের আনসার হচ্ছে এফ। ওকে, আমরা 28 নম্বরে মুভ করি। 29 নম্বরে, 29 নম্বর কি? ফিউচার রিস্কস। ফিউচার রিস্কস এর কথা তারা কি বলছে, তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট চেক করবে। ওয়েবসাইট চেক করা, ওয়েবসাইট অনলাইনের সাথে কিন্তু ওয়েবসাইটের একটা মিল আছে, এই জন্য আমরা এটা শর্ট করে আনসার দিয়ে দিছি। এইটা কিন্তু ধরা সোজা ছিল, একদম ইজি ছিল, এই জন্য আমরা এটা ধরতে পারছি। যেমন 29 নম্বরের আনসার কি হবে? জি হবে। লাস্টেরটাও মোটামুটি একটু ইজি ছিল। দেখেন ইজি কেন হয়েছে, কারণ আমরা অলরেডি জি শেষ, আমাদের এফ শেষ, আমাদের তারপরে এ বি শেষ, আমাদের অপশন যত কমে আসবে সম্ভাবনা তত বাড়বে, এই জন্য আমাদের একটু ইজি হয়ে গেছিল। তখন এখানে কি বলছে, আমরা ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশনের জন্য আমরা কি করব, আমরা অডিয়েন্স থেকে মানুষের মতামত নিব এবং পিপলের কাছ থেকে আমরা, অডিয়েন্স আর পিপল, এখানে মানুষ বুঝাচ্ছে দুইটা দিয়ে। অডিয়েন্স মানে শ্রোতা, পিপল মানে মানুষ, এই দুইটা কিন্তু নাউন, নাউন বুঝাচ্ছে। এখানে দেখেন প্রত্যেকটা অপশনে দেখেন কোথাও কিন্তু নাউন মানে এক্সাক্ট প্রপার নাউন নাই, স্টুডেন্ট একমাত্র প্রপার নাউন, এই জন্য আমরা এটা ধরতে পারছি। এটার আনসার কি? 30 নম্বর আনসার হবে সি। ওকে, আমরা এখন সেকশন 4 অথবা পার্ট 4 যেটাই বলেন এখানে চলে যাই।
সেকশন 4 এখানে কি আমরা অবশ্যই প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিব, ওয়ান ওয়ার্ড অনলি, এখানে একটা ওয়ার্ড, মেরিন রিনিউয়েবল এনার্জি, ওশান এনার্জি। এখানে আমরা এটা আমাদের হবে হেডলাইন। তো আমরা যেখানে যেখানে শূন্যস্থান আছে ওইখানে আমরা পড়বো এবং শুধু কিওয়ার্ড গুলো ধরে নিব। মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ অফ গ্রোথ ইন পপুলেশন এন্ড ড্যাশ। এই যে আমি সবসময় কিন্তু এই কথাটা বলি, এন্ড এরপরে যে শূন্যস্থান থাকে ওইটা ধরা কিন্তু সহজ হয় তুলনামূলক। কেন? কারণ একটা শব্দ বলে এন্ড বলবে, তারপর আরেকটা শব্দ বলবে, এখানে কোনো প্যাচকুচ করে না, প্রেজও বেশি করে না। পপুলেশন এন্ড পিপল এরকম বলতে পারে, পপুলেশন এন্ড কান্ট্রি এরকম বলতে পারে। তো আমরা বললে কিন্তু ধরতে পারবো আমরা কিভাবে, ড্যাশ এন্ড ড্যাশ, তার মানে এন্ড এর আগে একটা শব্দ বলে তারপর এন্ড এর শব্দের পরের শব্দটা বলবে, যেটা হবে শূন্যস্থানের আমাদের আনসার। ওকে, হোয়াটস নিডেড? রিনিউয়েবল এনার্জি সোর্সেস, মেথডস দ্যাট ওয়ন্ট ক্রিয়েট পলিউশন। এগুলো আমরা কি করব? রিনিউয়েবল এনার্জি আমরা আন্ডারলাইন শুধু করব। ওয়েভ এনার্জি, এটা আমাদের হেডলাইন থাকবে এখানে। কেন? এটা বোল্ড করে লেখা। অ্যাডভান্টেজ, ওয়েভস প্রোভাইড এ ড্যাশ। প্রোভাইড মানে কি? দেওয়া বা প্রদান করা। ওয়েভস একটা জিনিস প্রোভাইড করে, প্রদান করে। কি প্রদান করে? এটা আমাদের বের করতে হবে, অডিও থেকে আমরা শুনে বের করব। ওয়েভস প্রোভাইড এ ড্যাশ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, এখানে আমরা এই শব্দগুলো দাগায় রাখতে পারি। ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড ইউজিং অফশোর, অফশোর, অনশোর সিস্টেমস। এগুলা শুধু আমরা এইগুলা কিন্তু ডিরেক্টলি উচ্চারণ করবে, এই জন্য আমরা এগুলা দাগায় রাখতেছি, কারণ আমাদের যখন উচ্চারণ করবে তখন আমরা বুঝতে পারবো যে অডিওটা এইখানে আছে। অনশোর সিস্টেমস মে ইউজ রেজার্ভয়ার, আমরা এগুলো উচ্চারণ করবে এখানে, এই জন্য আমরা দাগায় রাখতেছি। প্রবলেম আমরা দাগায় রাখবো, এগুলো ডিরেক্টলি উচ্চারণ করবে। ওয়েভস ক্যান মুভ ইন এনি ড্যাশ, এখানে হালকা পাতলা বোঝা যাচ্ছে কি হতে পারে, তারপরে আমি বলতেছি না, আপনারা দেখেন। ওয়েভস ক্যান মুভ ইন এনি ড্যাশ, মুভমেন্ট অফ স্যান্ড, স্যান্ড মানে বালি, বালির কি হয়? মুভমেন্টটা কোন দিকে যায়? অন দ্য ড্যাশ অফ দ্য ওশান মে বি এফেক্টেড। তারপরে টাইডাল এনার্জি, টাইডাল এনার্জি আরেকটা অংশ, এটা বোল্ড আকারে লেখা আছে এই জন্য আমরা দাগায় রাখবো। তারপরে কি? টাইডস আর মোর ড্যাশ দেন ওয়েভস, ওইখানে কিন্তু একটা কম্প্যারিজন করছে। আমরা কম্প্যারিজনের যে এটা ভালো হতে পারে, এই টাইডালটা ভালো হতে পারে, ওয়েভসটা খারাপ হতে পারে, অথবা ওয়েভসটা ভালো টাইডালটা খারাপ, এরকম একটা কম্প্যারিজন করছে। টেকসই হতে পারে, ভালো খারাপ যে কোনো একটা জিনিস কিন্তু লিখবে এখানে। এইরকম কম্পারেটিভ একটা ওয়ার্ড আছে এখানে, আমরা এটা কি করব? এখানে এটা লিখবো। ওকে, আমরা নিচে চলে যাই। প্ল্যান্ট টাইডাল লাগুন ইন ওয়েলস, এখানে এইটা দেখাবো আমরা, এখানে এগুলো কথাতে আসবে অডিওতে। উইল বি ক্রিয়েটেড ইন এ ড্যাশ এট সোয়ানসি, এই যে সোয়ানসি শব্দটা আমরা কি করব? দাগায় রাখবো। কেন? এই শব্দের আগে কিন্তু এক্স্যাক্টলি আগে কিন্তু আমাদের কি বলে দিবে, অডিওটাতে আনসারটা বলে দিবে। ব্রেক ওয়াটার ড্যাম containing 60 টারবাইন, 16 টারবাইনস আমরা এখানে দাগ দিয়ে রাখবো। রাইজিং টাইড ফোর্সেস ওয়াটার থ্রু টারবাইনস, এগুলো আমাদের লাগবে না, শুধু ফোর্সেস ওয়াটার থ্রু এরকম দিয়ে রাখি। জেনারেট ইলেকট্রিসিটি, স্টোরড ওয়াটার ইজ রিলিজড থ্রু ড্যাশ, মানে স্টোর ওয়াটার যেখানে পানি স্টোর করে রাখা হয় ওইটা, ওই পানিগুলো ছাড়া হয়। রিলিজ মানে ছেড়ে দেওয়া হয়, থ্রো মানে মাধ্যমে, কিসের মাধ্যমে পানি ছাড়া হয় ওই মাধ্যমটার নাম লিখবো আমরা, ওই মাধ্যমটার নাম। এবং ড্রাইভিং দ্য টারবাইনস ইন দ্য রিজার্ভ ডিরেকশন। তারপর অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটা কি? নট ডিপেন্ডেন্ট অন ওয়েদার, মানে আবহাওয়ার উপর ডিপেন্ড করে না এই এনার্জি গুলা প্রডিউস করতে। নো ড্যাশ ইজ রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক, মানে একটা জিনিসের প্রয়োজন হয় না এই জিনিসটাকে চালাতে, এটা একটা অ্যাডভান্টেজ। লাইকলি টু ক্রিয়েট এ নাম্বার অফ ড্যাশ, অনেক সংখ্যক একটা জিনিস তৈরি করতে পারে। কি জিনিস তৈরি করতে পারে আমরা এটা লিখবো। প্রবলেম, যেরকম অ্যাডভান্টেজ আছে ওইরকম ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ প্রবলেমও আছে। মে হার্ম ফিশ এন্ড বার্ডস, এক্সাম্পল বাই এফেক্টিং ড্যাশ, মাছ এবং পাখিদেরকে কি করতে পারে? ক্ষতিগ্রস্ত করতে পারে। কি একটা জিনিস ক্ষতিগ্রস্ত করবে? এবং বিল্ডিং আপ সিল্ট, একটা জিনিস ক্ষতিগ্রস্ত করতে পারবো, এটা কি করতে পারে আমরা এটা লিখবো। যেহেতু আর এখানে আমাদের শূন্যস্থান নাই, আমরা এগুলো পড়বো না। এখন আমি কি করব? অডিওটা প্লে করব এবং সলিউশন করতেছি। Producing enough energy to meet our needs has become a serious problem. Demand is rising rapidly because of the world's increasing population and expanding industry. Burning fossil fuels like gas, coal, and oil seriously damages the environment, and they'll eventually run out. For a number of years now, scientists have been working out how we can derive energy from renewable sources, such as the sun and wind, without causing pollution. Today, I'll outline marine renewable energy, also called ocean energy, which harnesses the movement of the oceans. Marine renewable energy can be divided into three main categories: wave energy, tidal energy, and ocean thermal energy conversion. And I'll say a few words about each one. First,
wave energy. Numerous devices have been invented to harvest wave energy with names such as Wave Dragon, the Penguin, and Mighty Whale. And research is going on to try and come up with a really efficient method. This form of energy has plenty of potential as the source is constant and there's no danger of waves coming to a standstill. Electricity can be generated using onshore systems, using a reservoir or offshore systems. But the problem with ocean waves is that they're erratic, with the wind making them travel in every direction. This adds to the difficulty of creating efficient technology. Ideally, all the waves would travel smoothly and regularly along the same straight line. Another drawback is that sand and other sediment on the ocean floor might be stopped from flowing normally, which can lead to environmental problems. The second category of marine energy that I'll mention is tidal energy. One major advantage of using the tide rather than waves as a source of energy is that it's predictable. We know the exact times of high and low tides for years to come. For tidal energy to be effective, the difference between high and low tides needs to be at least 5 meters. And this occurs naturally in only about 40 places on Earth. But the right conditions can be created by constructing a tidal lagoon, an area of seawater separated from the sea. One current plan is to create a tidal lagoon on the coast of Wales. This will be an area of water within a bay at Swansea, sheltered by a U-shaped breakwater or dam built out from the coast. The breakwater will contain 16 hydro turbines, and as the tide rises, water rushes through the breakwater, activating the turbines, which turn a generator to produce electricity. Then, for 3 hours as the tide goes out, the water is held back within the breakwater, increasing the difference in water level until it's several meters higher within the lagoon than in the open sea. Then, in order to release the stored water, gates in the breakwater are opened. It pours powerfully out of the lagoon, driving the turbines in the breakwater in the opposite direction, and again generating thousands of megawatts of electricity. As there are 2 high tides a day, this lagoon scheme would generate electricity 4 times a day, every day, for a total of around 14 hours in every 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it doesn't depend on the weather. The turbines are operated without the need for fuel, so it doesn't create any greenhouse gas emissions, and very little maintenance is needed. It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that manufacturing the components would create more than 2,000 jobs, a big boost to the local economy. On the other hand, there are fears that lagoons might harm both fish and birds, for example by disturbing migration patterns and causing a buildup of silt, affecting local ecosystems. There are other forms of tidal energy, but I'll go on. তো যেমনটা দেখতে পারলেন আমি সলিউশন করলাম। এখন আমরা আশাগুলো একটু দেখবো কোনটা কিভাবে হলো। একদম কয়েকটা একটু ট্রিকি ছিল, একটু প্যারাফ্রেজ বেশি করছে অথবা একটু ঘুরে পেঁচায় বলছে, আর 4-5টা ছিল একদম সহজ। যেমন এর প্রথমটা 31 নম্বর, more energy required because of growth in population and expanded industry, একদম ডিরেক্টলি বলে দিছে population and expanded industry, এটা ডিরেক্টলি বলে দিছে। এখন expanded industry তো আমরা লিখতে পারবো না, কেন? আমাদের ওয়ান ওয়ার্ড অনলি, এই জন্য আমরা এইটা শুধু ইন্ডাস্ট্রি লিখছি, expanded লিখলে তো আর কিছু অর্থ দাঁড়ায় না। এখন নিচেরটা দেখেন 32 নম্বর, advantage waves provide a dash
সোর্স, অথবা কি হবে আনসারটা কনস্ট্যান্ট সোর্স হবে। দেখেন কি বলছে, ওয়েভস প্রোভাইড এ সোর্স হুইচ ইজ কনস্ট্যান্ট, একটু ঘুরাই বলছে হুইচ ইজ কনস্ট্যান্ট, মানে এমন একটা সোর্স যেটা হবে কনস্ট্যান্ট। পার্ট 4 এর আনসারটা ধরা একদম সহজ হয়, যারা ওয়ান ওয়ার্ড অনলি উইদাউট ক্লুজ সামারি যারা পারেন তারা আইএলটিএস এ বেশি বেশি মার্ক তুলতে পারে। তো আমাদের টার্গেট থাকবে এইগুলা। পার্ট 4 পার্ট 1 এ যেন আমাদের 20 মিনিমাম 18-19 থাকে, 20 হলে তো মানে একদম বেস্ট। ওকে, আমরা 33 নম্বরে চলে যাই। 33 নম্বর কি ছিল, এটা আমি যে সময় প্রশ্ন আপনাদেরকে বলছিলাম তখন আমি বলেছি যে এটা একদম সহজ, এইটা ডিরেকশন দেখেই বোঝা যায়। ওয়েভস ক্যান মুভ মানে কি, নাড়াচড়া করা, যে কোনো দিকে নাড়াচড়া করতে পারে। এভরি ডিরেকশন বলছে এখানে, এনি ডিরেকশন, এভরি ডিরেকশন একই কথা। মুভমেন্ট অফ স্যান্ডের মুভমেন্ট কি হবে, অন দা ফ্লোর, এরকম ডিরেক্টলি বলে দিছে অন দা ফ্লোর, ওশান ফ্লোর বলছিল, অন দা ওশান ফ্লোর বলে দিছে। ফ্লোর কিন্তু আবার FLOUR না, ফ্লোর এই ওই ফ্লোর মানে কিন্তু ময়দা। তো এটা আমরা কি বলবো, ফ্লোর মানে মেঝে বা উপরিভাগ, সারফেস, এটা বোঝাচ্ছে। এখন 35 নম্বরটা দেখেন, 35 নম্বরটা কি হবে, টাইডস আর মোর ড্যাশ দেন ওয়েভস, মানে প্রেডিক্টেবল, মানে প্রেডিক্ট করা যায় বা বোঝা যায় তাদের সৃষ্টিটা, তৈরিটা। এই জন্য আমাদের কি বলছে, টাইডসটা বেশি প্রেডিক্ট করা যায় কোনটা থেকে, ওয়েভস থেকে। এটা কিন্তু মোটামুটি ডিরেক্টলি বলে দিছে। একটু লাস্টের অংশটা আগে এনে বলছে, একটু প্যারাফ্রেজ করছে, আর কিছুই না। প্ল্যান্ট টাইডাল এগুঞ্জেন ওয়েল, এইটা একটু ধরা কঠিন ছিল, মানে আমি যেটুকু বুঝতেছি, যারা একটু কম বোঝা আইএলটিএস বা পার্ট 4 যাদের কঠিন লাগে তারা এই 36 নম্বর আনসারটা একটু ধরতে তাদের কষ্ট হবে। উইল বি ক্রিয়েটেড ইন এ বে এট সোয়ানজি কিন্তু একদম কিন্তু সহজে বলে দিছে। দেখেন ইন এ বে অফ, এরকম বলে এট সোয়ানজি বলছে লাস্টে। আমাদের শূন্যস্থানের আগে কি লিখছে এবং পরে কি লিখছে ওইটা আমাদের যদি আমরা বুঝতে পারি, ভালো করে মাথায় রাখতে পারি, দেন আমাদের পার্ট 1-4 এই দুইটা অংশের আনসার আমাদের ইজি হবে, কেন এইগুলা ওয়ান ওয়ার্ড অনলি সামারি থাকে। ওকে, এইগুলা কথা আমাদের দেখার দরকার নাই। এইটা একটা স্টোরড ওয়াটার ইজ রিলিজড থ্রু গেটস, এটাও কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে, যেমন স্টোরড ওয়াটার ইজ রিলিজড হুইচ ইজ গেটস, তারপরে বলছে স্টোরড ওয়াটার ইজ রিলিজড, এরকম বলছে। থ্রো এখানে ইউজ করে নাই, গেটস এর মাধ্যমে কি হয়, স্টোরড ওয়াটার যেগুলো সরবরাহ করা পানি থাকে ওইগুলো ছেড়ে দেওয়া হয়, এইটা বলছে। তারপরে আমাদের নাম্বার 38 এখানে এইটাও কিন্তু একদম ইজি ছিল। নো ফুয়েল ইজ রিকোয়ার্ড এন্ড লো মেইনটেনেন্স ইজ রিকোয়ার্ড টু কি, এটাকে মেনটেন করতে হলে একদম কম খরচ লাগে আর কোনো ফুয়েলের প্রয়োজন হয় না। এইটা একটা অ্যাডভান্টেজ, ওয়েদারের কোনো ডিপেন্ড করে না, মানে শীত না গরম না বর্ষাকাল, এটা কোনো ডিপেন্ড করে না। এবং লাস্টে একটা ছিল 39 নম্বর ছিল জবস কি ছিল, এইটা ক্রিয়েট কিন্তু ডিরেক্টলি ক্রিয়েট বলছে, এখানে কিন্তু অন্য কিছু আর বলে নাই। লাইকলি টু ক্রিয়েট 2000 অফ জবস বলছে, এইটা কি করবে, আমাদের ইকোসিস্টেমকে ইকোনমিকে বুস্ট করতে সাহায্য করবে, এটা বলছে। মানে এইখানে অনেক চাকরির সুবিধা আছে এই সেক্টরে, এনার্জি, রিনিউয়েবল এনার্জি সোর্সে চাকরির অনেক সুবিধা আছে। আর একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, এখানে হার্ম এই শব্দটা ডিরেক্টলি উচ্চারণ করছে, মে হার্ম ফিশ এন্ড বার্ডস, তারপরে ডিস্টার্ব বলছে, ডিস্টার্ব আর এফেক্ট মানে ক্ষতি করা, এটা বলছে কিসে, তাদের মাইগ্রেশনে ক্ষতি হতে পারে, তাদের যে ইকোসিস্টেম বা তাদের যে বাস্তুতন্ত্রটা ওইখানে তাদের কি করতে পারে, একটা সমস্যার সৃষ্টি হতে পারে এই রিনিউয়েবল এনার্জির জন্য। আর পরে অনেক 5-10 সেকেন্ড হয়তো আরো অডিও ছিল, আমি মানে ওইটা প্লে করি নাই, কেন আমাদের 40 নম্বরের আনসারটা পেয়ে গেছি আর আমাদের অডিও শোনার প্রয়োজন নেই। তবে একটু কেয়ারফুল থাকতে হবে, আমাদের যেগুলাতে আনসার শেষ হওয়ার পরেও কিন্তু অডিও থাকে, এগুলো ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা অনেক কনফিউশনে চলে যায় যে আমাদের 40 নম্বর আনসার এসে গেছে কিন্তু আমাদের অডিও শেষ হচ্ছে না, মেবি ওইটার আনসার না, ওইটা আনসার না। আপনি শিওর হয়ে আনসার গুলো লিখবেন, এমনি হয়ে যাবে। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হবেন। তো আমাদের ফাইনালি টেস্ট 1 এর লিসনিং এর পার্ট 1, 2, 3, 4 আমরা সলিউশন করলাম, 2 ভিডিওতে আমি দিয়েছি। যারা প্রথম ভিডিওটি দেখেন নাই তারা আই বাটনে পেয়ে যাবেন, আমি এখানে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং কাজে এসেছে তারা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমার ভিডিওটি একটি লাইক দিতে পারেন। এবং সামনে ভবিষ্যতে কিসের ভিডিও আপনারা চাচ্ছেন এটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।